আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সেকেন্ড ইয়ারের আইসিটি ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের পড়াবো আইসিটি চ্যাপ্টার 5 থেকে প্রোগ্রাম ডিজাইন, অর্থাৎ চ্যাপ্টার 5 শুরু হবে। তো তোমরা যারা অনলাইনে আছো তাদের নাম আর রোল নাম্বারটা দিয়ে দাও, যেন আমি ওইটা আমার রেজিস্টার খাতায় তুলে রাখতে পারি। তো দেখো, আমাদের যে প্রোগ্রাম ডিজাইন চ্যাপ্টার 5-এর নাম, এই প্রোগ্রাম ডিজাইনে আমরা কি কি শিখব? তো আমরা এখানে শিখব প্রোগ্রামের ভাষা। প্রোগ্রামের ভাষাটা কি? প্রোগ্রামের ভাষা হচ্ছে যে কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য যে সমস্ত সংকেত নির্দেশ আমরা ব্যবহার করি, সেগুলোই হচ্ছে প্রোগ্রামের ভাষা। অর্থাৎ কম্পিউটার তো আমাদের ভাষা সরাসরি বোঝে না। তো কম্পিউটারকে তাকে বোঝানোর জন্য আমাদের যেই নিয়ম কানুনগুলো শিখতে হবে কম্পিউটারকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে প্রোগ্রামের ভাষা বা কম্পিউটারের ভাষা। তো দেখো, এই যে প্রোগ্রামের ভাষা, এটার কতগুলো স্তর আছে। তো আমরা এই প্রোগ্রামের ভাষার স্তরকে আমরা 5 ভাগে ভাগ করি। আমি লিখে দিচ্ছি, দেখো। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তোমরা বাংলাতেও লিখতে পারো। প্রথম প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, এবং পঞ্চম প্রজন্মের ভাষা। তো তোমাদেরকে আমি আজকে 5টা প্রজন্মের যে ভাষা, এটা সম্পর্কে তোমাদেরকে আমি শেখাবো। আমাদের এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, আমাদের এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, সব ধরনের প্রশ্ন আসতে পারে। তো তোমরা একটু ভালো করে দেখো। প্রথমে আমি শুরু করি প্রথম প্রজন্মের ভাষা। তো প্রথম প্রজন্মের ভাষা, এটা সালটা নিয়ে 2-1 রাইটারের মধ্যে একটু মতভেদ আছে, তবে ম্যাক্সিমাম এটাকে ফলো করে। অর্থাৎ 1945 সাল থেকে এই প্রথম প্রজন্মের ভাষাটা চালু হয়। এখন এই যে প্রথম প্রজন্মের ভাষা, এটা কি জন্য? কম্পিউটারকে পরিচালনা করার জন্য। তো এই ভাষাটা কিসের উপরে ভিত্তি করে রচিত? তো এই ভাষাটা 0 এবং 1-এর উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে, অর্থাৎ বাইনারি ভাষা। তো এই ভাষাতে প্রোগ্রাম লিখতে গেলে অনেক কষ্ট হতো। অর্থাৎ একজন কম্পিউটার প্রোগ্রামারকে তাকে 0-1 দিয়ে অনেক কিছু লিখতে হতো, অনেক সময় লাগতো এবং খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো এই যে 0-1 দিয়ে এই প্রথম প্রজন্মের ভাষাটা পরিচালিত হয় বলে আমরা এই ভাষাকে বলে থাকি মেশিন ল্যাঙ্গুয়েজ, বা বাংলায় বলতে পারো যান্ত্রিক ভাষা। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসে, 4টা অপশান থাকে। নিম্নে কোন ভাষাকে যান্ত্রিক ভাষা বলে, বা কোন ভাষাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে, বা নিম্নের কোনটি মেশিন ল্যাঙ্গুয়েজ। তো তোমরা জেনে রাখো, এই যে প্রথম প্রজন্মের যে ভাষা, সেই ভাষাটাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং এটা কিসের উপরে পরিচালিত হয়?
0 এবং 1-এর উপরে পরিচালিত হয়। তাহলে প্রথম প্রজন্মের ভাষা সম্পর্কে জেনেছ, এটা লেখাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো এই যে এই কষ্ট দূর করার জন্য দ্বিতীয় প্রজন্মের ভাষাটা চালু হলো। তো দ্বিতীয় প্রজন্মের ভাষা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় প্রজন্মের ভাষা। তো এই যে বাইনারি ভাষার উপরে প্রোগ্রাম লেখাটা খুবই কঠিন ব্যাপার এবং অনেক সময় লাগে, অনেক কিছু মনে রাখতে হয়। সেই জন্য 1950 সালে 1950 সালে এই ভাষাটা তৈরি হয়। তো এই ভাষার কি বৈশিষ্ট্য? এই ভাষাতে দেখো সিম্বলিক কোড, যাকে বলা হয় সাংকেতিক কোড। সাংকেতিক কোড ব্যবহার করা হতো। সাংকেতিক কোড মনে রাখা একটু সহজ। তো এই কোডগুলোকে আবার নেমোনিক কোডও বলে। তো সাংকেতিক কোড আর নেমোনিক কোডটা কি ধরনের? মনে করো আমি লিখলাম CLR, মানে হচ্ছে ক্লিয়ার। তো যদি আমি মনিটরে কোনো কিছু পরিষ্কার করতে চাই প্রোগ্রামের কমান্ড দিয়ে, এইটুকু লিখলেই মনিটরের যা লেখা আছে সবগুলো পরিষ্কার হয়ে যায়। আবার হতে পারে এরকম, আমরা লিখতে পারি ইনপুট অথবা এরকম ইনপুট পোর্টও লেখা যায়। তো এইভাবে আমাদেরকে কিছু কিছু ছোট ছোট কোড দিয়ে আমাদেরকে এই ভাষাটা লিখতে হতো। তো এই ভাষার একটা সুন্দর নাম আছে, এটাকে আমরা বলে থাকি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম এখানে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা চালু হয়েছে কত সালে? 1950 সালে। আর কিসের উপরে ভিত্তি করে পরিচালিত হয়? সিম্বলিক কোড, নেমোনিক কোড বা সাংকেতিক কোড। আর এই ভাষার একটা সুন্দর নাম বলেছি, কি নাম? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এই হলো আমাদের সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবার আসো থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে কিছু সমস্যা তো থাকেই। সেই সমস্যাগুলোকে দূর করে আরও একটু কীভাবে সহজ করে প্রোগ্রাম তৈরি করা যায়, প্রোগ্রামের ভাষা ব্যবহার করা যায়, এই জন্য 1960 সালে এই ভাষাটা তৈরি হয়। তো এই ভাষার কি বৈশিষ্ট্য? এই ভাষাটা মূলত ইংরেজি ভাষার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষা তো মোটামুটি পৃথিবীর সবাই বোঝে, সবাই জানে। তো ইংরেজি ভাষার উপরে ভিত্তি করেই এই ভাষাটা রচিত হয়েছে। তো এই ইংরেজি ভাষাগুলো দিয়ে তৈরি হওয়াতে এই ভাষার একটা সুন্দর নাম আছে, এটাকে বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বা বাংলায় বলতে পারো উচ্চ স্তরের ভাষা।
এই উচ্চ স্তরের ভাষা চালু হওয়ার পরে মোটামুটি প্রোগ্রামটা এই পৃথিবীর সবার কাছে, যারা প্রোগ্রাম ডিজাইন করে তাদের কাছে অনেক সহজ হয়ে গেছে, কারণ এটা ইংরেজি ভাষার উপরে রচিত। ইংরেজি ভাষা ছোট ছোট শব্দগুলো মোটামুটি সবাই জানে, সবাই বোঝে। এই যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাই কিন্তু তোমাদের সিলেবাসে আছে। যেমন আমি তোমাদেরকে শেখাবো সি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সি ল্যাঙ্গুয়েজ কোন জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে সি ল্যাঙ্গুয়েজটা শেখাবো তোমাদের এই লেকচারের পরে, আগামী লেকচারে আমি তোমাদেরকে প্রোগ্রামিংটা শেখাবো। তো এই সি ল্যাঙ্গুয়েজটাকে আমরা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি, আবার এইটার আরেকটা নাম আছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, মধ্যস্তরের ভাষা। তো এই ছিল আমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যাব ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষা। তো চতুর্থ প্রজন্মের ভাষাটাতে কি বৈশিষ্ট্য কি? আমাদের থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে কিছু না কিছু সমস্যা তো থাকে প্রত্যেকটা জেনারেশন ল্যাঙ্গুয়েজে। ওই সমস্যাগুলোকে একটু সমাধান করে আরেকটু উন্নত, সবার কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলা হয় ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটাকে আবার সংক্ষেপে 4GLও বলে। তো এইটার শুরুটা হয় 1970 সালে। তোমরা খেয়াল করে দেখো, প্রথম প্রজন্মটা কত সালে? 1945। সেকেন্ড জেনারেশন 1955, ইয়ার্স আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে। তারপর থার্ড জেনারেশন 1960, ফোর্থ জেনারেশন 1970। 1970 সালে এই ভাষাটা তৈরি হয়। এখন এই ভাষা দিয়ে কি কি কাজ হয়, কি জন্য এটা তৈরি করা হলো? তো এই ভাষাতে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব ভালো কাজ করা যায়। ডিবিএমএসটা এখানে খুব ভালো কাজ হয়। ডিবিএমএসটা কি? ডিবিএমএস হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদের চ্যাপ্টার 6-এ ডেটাবেজের উপরে আমাদের কিছু ক্লাস আছে। তো এই যে থার্ড জেনারেশন থেকে কিন্তু এটা আরেকটু উন্নত। তো সেই জন্য এটাকে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, VHLL, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আশা করি বুঝেছ যে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা দিয়ে কী হয়, কত সালে শুরু হলো, এর কাজটা কি, কী ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়। এখন আমরা যাব পঞ্চম প্রজন্মের ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষা এটা খুবই মজার ভাষা। এটা শুরু হয় 1980 সালে, 1980। তো এটার কি বৈশিষ্ট্য? এই যে আমরা ইংরেজি ভাষার উপরে ভিত্তি করে আমরা থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে থাকি। তো আমাদের পঞ্চম প্রজন্মের ভাষাতে দেখা যায় যে আমরা আমাদের নিজের ভাষাতে, যেমন এটা এখনও পরিপূর্ণভাবে চালু হয় নাই। যেমন আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় প্রোগ্রাম লিখব, যার যেটা ভাষা, যার ভাষা চাইনিজে চাইনিজ ল্যাঙ্গুয়েজ লিখবে, যার ভাষা জাপানিজে জাপানিজ ভাষায় লিখবে। অর্থাৎ প্রত্যেকে তার নিজের ভাষায় যদি প্রোগ্রাম লিখতে পারে, ওইটাই হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের ভাষা। তো এই ভাষাটা 1980 সালে এটা শুরু হয়, এবং এটা কিসের উপরে ভিত্তি করে? এটা মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
তো এটাকে আরেকটা সুন্দর নাম দেওয়া হয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা। তো এই ছিল আমাদের যে প্রোগ্রামের যে ভাষার যে স্তর, কয়টা স্তর? 5টা। এই 5টা স্তর থেকে আমাদের প্রায় প্রতি বছর এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে। এখান থেকে আমাদের জ্ঞানমূলক এরকম প্রশ্ন হতে পারে যে পঞ্চম প্রজন্মের ভাষা কাকে বলে, বা পঞ্চম প্রজন্মের ভাষার কি উদ্দেশ্য, কি জন্য এটা ব্যবহার করা হয়। তো তোমরা এই যে ক্লাসটা দেখলে, এটা দেখবে তোমাদের কাছে বই আছে, বইটা পড়বে। আর ক্লাসগুলো দেখার পরে, প্রথমবার দেখার পরে হয়তো অনেক কিছু বুঝবে না, বারবার দেখবে, যেহেতু এটা ভিডিও সবার কাছে রয়ে যাবে। তো বারবার দেখার পরে যদি তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকে তোমরা লিখবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। এখন আমরা আরেকটা পড়াতে যাই। প্রোগ্রাম তৈরির ধাপ, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্যান্য শিক্ষা বোর্ডে। এই যে এখন যেটা পড়াবো, এটা উচ্চতর দক্ষতা বা প্রয়োগে বেশি আসে। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা দুইটা যে কোনো একটাতে তোমরা এটা পেতে পারো। তো এটা একটু ভালো করে দেখো। প্রোগ্রাম তৈরির ধাপ। প্রোগ্রাম তৈরির ধাপটা কি? প্রোগ্রাম তৈরির ধাপ হচ্ছে যে একজন কম্পিউটার প্রোগ্রামার, সে যে প্রোগ্রাম তৈরি করবে, তৈরি করার আগে তাকে চিন্তা করতে হবে যে কোন কাজের পরে কোন কাজটা করলে প্রোগ্রামটা সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। তো এই যে প্রোগ্রাম তৈরির ধাপ, এটা হচ্ছে 5টা ধাপ আছে। তো আমি তোমাদের সামনে 5টা ধাপ লিখি, তারপরে একটা একটা করে ব্যাখ্যা করা যাবে। এই হচ্ছে প্রোগ্রাম তৈরির 5টা ধাপ। তো দেখো, এগুলো তোমরা বাংলাতেও লিখতে পারো। প্রবলেম অ্যানালাইসিস, যাকে আমরা বাংলায় বলি সমস্যা বিশ্লেষণ। তারপরে প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রামের পরিকল্পনা করা, কিভাবে প্রোগ্রামটা তৈরি হবে। প্রোগ্রাম ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রোগ্রামটাকে উন্নয়ন করা। তারপরে প্রোগ্রাম ইমপ্লিমেন্ট, প্রোগ্রামকে বাস্তবায়ন করা, কিভাবে বাস্তবে রূপদান করতে হবে। এবং সবার শেষে প্রোগ্রাম মেইনটেনেন্স, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ করা। এই যে 5টা ধাপ, এই 5টা ধাপের ভিতরে প্রচুর প্রশ্ন আছে। তো আমি পড়াতে কী ধরনের প্রশ্ন আসে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো প্রবলেম অ্যানালাইসিস সেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম তৈরি করার সময় চিন্তা করতে হবে যে আমার কী ধরনের ইনপুট লাগবে, বা ওই ইনপুট দিলে আমার কী ধরনের আউটপুট আসবে, অর্থাৎ আউটপুট পাওয়ার জন্য আমাকে কী ধরনের ইনপুট দিতে হবে। তো এই যে এইটা
এটা হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস, সমস্যার বিশ্লেষণ, প্রোগ্রাম তৈরির প্রথম ধাপ। তো এই ধাপের যেটা মেইন যে কাজ বা মেইন যে ফাংশন, সেটা হচ্ছে অর্থাৎ ইনপুট শনাক্ত করা, আউটপুট শনাক্ত করা। তাহলে প্রথম যে কাজটা আমাদের, ইনপুট কি হবে, আউটপুট কি হবে, এটা আমাদের প্রথম ধাপে আমাদেরকে চিন্তা করতে হবে। যে কোনো প্রোগ্রামের প্রথমে চিন্তা করতে হয় আমি যে আউটপুটটা পেতে চাই, এই আউটপুট পাওয়ার জন্য আমার কি কি ইনপুট লাগবে। তো এইটাকে আমরা বলে থাকি প্রবলেম অ্যানালাইসিস, বাংলায় বলে থাকি সমস্যা বিশ্লেষণ। তো আমাদের এই যে টার্মগুলো লিখলাম, এগুলো ম্যাক্সিমাম আমাদের এই প্রোগ্রামে ইংলিশেই এগুলো আমরা উচ্চারণ করি, আমরা বলি, আমরা ব্যবহার করি। তা ইংলিশে লিখলাম, তোমরা এগুলো বাংলাতে লিখতে পারো, বাংলা অর্থ লিখতে পারো। এবার আসো প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনটা কি? প্রোগ্রাম ডিজাইনে আমাদের যে কাজগুলো হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রোগ্রামটাকে পরিকল্পনা করা। কিভাবে তুমি এই প্রোগ্রামটাকে পরিকল্পনা করবে। তো এইটার যে মেইন যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে অ্যালগরিদম তৈরি করা, ফ্লোচার্ট তৈরি করা, সুডোকোড তৈরি করা। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম ডিজাইনের প্রধান কাজ। তো এগুলো আমি তোমাদের প্রত্যেকটা, আবার এগুলোর উপরে আমাদের বড় বড় প্রশ্ন আসে, উচ্চতর দক্ষতার প্রশ্ন আসে, এগুলো আমি পরে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপে প্রোগ্রাম ডিজাইন, তার উল্লেখযোগ্য কাজ। এবার আমরা চলে যাই তৃতীয় ধাপে। প্রোগ্রাম ডেভেলপমেন্ট। প্রোগ্রাম ডেভেলপমেন্ট কি? এটা কি? প্রোগ্রাম উন্নয়ন। কিভাবে প্রোগ্রামটাকে উন্নয়ন করতে হবে। তো এখানকার কাজগুলো শুনলে বুঝতে পারবে যে প্রোগ্রাম ডেভেলপমেন্ট আসলে কি কাজ করে। তো এইখানে আমাদের যে কাজগুলো করতে হয়, আমাদের এই সফটওয়্যারের জগতে প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে, প্রচুর। তো আমরা কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব? তো প্রথমে আমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ নির্বাচন করতে হয়, প্রোগ্রামের ভাষা। একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজকে সিলেকশন করতে হবে যে তুমি কোন প্রোগ্রামে ডেভেলপ করবে। তারপর তোমাকে একটা টেক্সট এডিটর ব্যবহার করতে হবে, যেখানে তুমি প্রোগ্রামটা লিখবে, কোডগুলো লিখবে। তারপরে লেখা হয়ে গেলে আমরা টেক্সট এডিটরে আমরা কোডিংটা লিখব। কোডিং মানে হচ্ছে প্রোগ্রাম রচনা করা। তো এই যে থার্ড স্টেপে প্রোগ্রাম ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টে আমাদের এই তিনটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা চতুর্থ ধাপে।
প্রোগ্রাম ইমপ্লিমেন্ট। এই প্রোগ্রাম ইমপ্লিমেন্টটা কি? এই যে প্রোগ্রামটাকে রচনা করা হলো, প্রোগ্রামের কোডিং তৈরি করা হলো, এই যে প্রত্যেকটার উপরে আমি তোমাদের পরবর্তী ক্লাসে প্রত্যেকটা পয়েন্টের উপরে ব্যাখ্যা আছে, আরও অনেক বেশি আলোচনা আছে। এই যে চতুর্থ ধাপে যে প্রোগ্রাম বাস্তবায়ন, কিভাবে বাস্তবায়ন হবে, এই বাস্তবায়ন করার জন্য আমাদের যে কাজগুলো দেখতে হয় সেটা হচ্ছে প্রোগ্রামকে টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়। কিভাবে? যে প্রোগ্রামের ভিতরে কোনো ভুল আছে কিনা, অর্থাৎ এই ভুলগুলোকে আমরা বলে থাকি বাগ। প্রোগ্রামের ভিতরে কোনো বাগ আছে কিনা, তাহলে প্রোগ্রামকে অনুবাদ করতে হবে। অনুবাদ করলে কম্পিউটার প্রোগ্রামগুলোকে বুঝবে। তো বোঝার পরে যখন অনুবাদ করা হয় তখন অনেক ভুল ধরা পড়ে। তবে যারা খুবই দক্ষ প্রোগ্রামার তাদের খুব একটা ভুল হয় না। যারা প্রথম প্রোগ্রাম তৈরি করে তাদের কিন্তু অনেক ভুল ধরা পড়ে। এই ভুলগুলোকে বলা হয় বাগ। এই বাগগুলোকে সংশোধন করার জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে ডিবাগ। তো এই হচ্ছে প্রোগ্রাম ইমপ্লিমেন্টের প্রধান কাজগুলো। তোমরা দেখলে প্রোগ্রামকে পরীক্ষা করা, প্রোগ্রামের ভুল অর্থাৎ বাগ খুঁজে বের করা, প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করা অর্থাৎ ডিবাগিং করা, ডিবাগ বা ডিবাগিং করা। এবার আসো আমরা চলে যাই পঞ্চম ধাপে। প্রোগ্রাম মেইনটেনেন্স, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এই যে প্রোগ্রামকে আমরা প্রথম ধাপ থেকে শুরু করে চতুর্থ ধাপ পর্যন্ত দেখলাম। প্রথম ধাপে আমরা প্রবলেম অ্যানালাইসিস করলাম, দ্বিতীয় ধাপে আমরা প্রোগ্রামটাকে ডিজাইন করলাম, 3 নম্বর ধাপে আমরা প্রোগ্রাম ডেভেলপ করলাম, চতুর্থ ধাপে আমরা প্রোগ্রাম কি করলাম, ইমপ্লিমেন্ট করলাম, বাস্তবায়ন করলাম। পঞ্চম ধাপে এসে এই যে এত কষ্ট করে একটা প্রোগ্রাম হলো, এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। কিভাবে? তার কতগুলো ধাপ আছে, তার কতগুলো কাজ আছে। এক হচ্ছে ডকুমেন্ট মেইনটেনেন্স, সফটওয়্যার মেইনটেনেন্স, হার্ডওয়্যার মেইনটেনেন্স। এই যে 3টা কাজ, এই 3টা কাজের মধ্যে ডকুমেন্টটা কি? ডকুমেন্ট হচ্ছে একটা প্রোগ্রাম তৈরি করার পরে তার কিছু ম্যানুয়াল থাকে, তার কিছু নির্দেশ থাকে। আমরা যেগুলো সাধারণত সফটওয়্যার একদম ডান দিকে হেল্প মধ্যে যেগুলো পাই ওইটাই ডকুমেন্ট। অর্থাৎ প্রোগ্রামটাকে তুমি কিভাবে রক্ষণাবেক্ষণ করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে তার সমস্ত নির্দেশ এখানে থাকে। সফটওয়্যার রক্ষণাবেক্ষণ, একটা সফটওয়্যারকে রক্ষণাবেক্ষণ করতে হবে। সেটা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে, যে কোনো কারণে সফটওয়্যারটা নষ্ট হয়ে যেতে পারে, সেটাকে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ বলে। আর হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ কি? এই যে কম্পিউটারের ভিতরে যে প্রোগ্রামটা চলবে, সফটওয়্যারটা চলবে, যদি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে তো সফটওয়্যার চলবে না। তার মানে কি হার্ডওয়্যারকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। অনেকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। হাই ভোল্টেজের কারণে আমাদের কম্পিউটারে নষ্ট হতে পারে, লো ভোল্টেজের কারণে সমস্যা হতে পারে, লোডশেডিংয়ের কারণে হতে পারে। তো এই জন্য আমরা আইপিএস, ইউপিএস, আমরা ভোল্ট স্টেবিলাইজার, এই সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করে আমরা আমাদের হার্ডওয়্যারটাকে রক্ষণাবেক্ষণ করতে পারি। তাছাড়াও আরও কিছু আমাদের সাহায্য হতে পারে, যেমন ডাইরেক্ট সানলাইট যেন আমাদের কম্পিউটারের মধ্যে না পড়ে, এমন একটা পরিবেশে কম্পিউটার রাখতে হবে যেখানে কম্পিউটার ধুলাবালি মুক্ত একটা রুমে, ভালো একটা রুমে আমাদের যেন কম্পিউটারগুলো থাকে। সেভাবে আমাদেরকে দেখতে হবে যেন আমাদের হার্ডওয়্যারগুলো ভালো থাকে। তো এই যে আমাদের প্রোগ্রাম তৈরির ধাপ, তোমরা আশা করি বুঝেছ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।